বলয় উঠলে যেমন ধ্বংস ছুটে আসে, তেমনি শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসে। আমি পুলিশে গেছি তখন তোমার কোনো ভয় নেই। এই সালা শয়তানের বাচ্চা, কেন কেন এই ভদ্র মহিলার সম্মানহানি করার চেষ্টা করছে? এমন কাজ আমি আর কোনোদিন করবো না। যে হাত দিয়ে তুই ওই ভদ্র মহিলা ইজ্জতহানি করার চেষ্টা করছিলি, সেই হাতটা আমি একেবারে ভেঙে একটু আগে তোমার যে হাতটা ইজ্জতের দৃষ্টির সত্যি বুঝে করছিল, সেই হাতটার প্রতি এত ধরা পড়লো কেন? আমি হলাম মামার সে চাকরি না, তাই ওর উপরে আমার একটু দরদ দরদ ভাব এসে লাগছে। ও আমাকে বোন বলে ক্ষমা চেয়ে আমি ওকে ক্ষমা করে দেবো। আমার তুমি ক্ষমা করে দাও, এমন কাজ আমি আর কোনোদিন করবো না। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে সকল মা বোনকে আমি মা আর বোন বলেই ভাববো। মা আর বোন কখনো এমন করো না। আর বোন আমার সাথে বলছিলাম কি লোকটা না আর কখনো এমন করবে না। আমি পেয়ে গেছি, তাই না? আমারও তাই মনে হয়, আর কেউ মনে হয় যে তুমি কখনো এমনটা করবে না। কিছু করিনি, আমি কারোর সঙ্গে কিছু করিনি। এমন করছো যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। হ্যাঁ চলে চলে ম্যাডাম, আবার দেখা হবে। বাই। ওই আকাশটা যে অভিমানে মেঘেদের সাথে করেছে খেলা, ওই আকাশটাতে অভিমানে মেঘেদের সাথে করেছে খেলা, ওই আকাশটা। কি কারণে দেখো না যে দুনয়নে, কেন গো কি কারণে দেখো না যে দুনয়নে, ভালোবাসার প্রেমের দুয়ার আছে যে খোলা, ভালোবাসার প্রেমের দুয়ার আছে যে খোলা, ওই আকাশটা যে আকাশটা যে সরকারের ম্যাজিকের মধ্যে কোনো তফাৎ নেই। মানিটা তো ফাঁকা, কিন্তু পক্ষে কোথায়? মানিটা তো বিলকুল ফাঁকা। সারা হারাবের বাচ্চা, পকেটে মানি ব্যাগ, কিন্তু মানি ব্যাগে মানি নেই। সারা আসে, ওকে আমি দেখাচ্ছি মনে। একটা চিঠি মনে হচ্ছে, দেখি তো কি লেখা আছে। সবে মাত্র তোমার হাতে ঘড়ি হয়েছে, সেই স্কুলের হেডমাস্টার আমি। এই কথার মানে? এই কথার মানে কি? আমার বলার হাতটা এটা এখন আমার হাতে। কেমন করে গেল?
হাতে খড়ি হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার আমি। তবে অনেক বড় বড় রাঘব বল আমার কাছে চুনোপুটির আদম। ফকটিয়া মাল ঠিক এভাবেই হাত বদল হয়। আমার হাতটা দিয়ে দিন, নইলে কিন্তু আমি চেঁচিয়ে লোক জড় করবো। হ্যাঁ, যত খুশি লোক ডাকো, কিন্তু কিছুতেই প্রমাণ করতে পারবে না এটা তোমারই হাত। উল্টে আমি প্রমাণ করে দেবো ওটা আমারই মানি ব্যাগ। এই যে আপনারা শুনছেন, আপনারা শুনছেন 20,000 টাকা সমেত মানি ব্যাগ। আচ্ছা বলুন তো, কি চালাবি? 5,000 টাকা। 5,000? তোমার হাতটা ফেরত দেবো। কি পরিশ্রম করতে হয় জানো? আমি কি তখন থেকে কম পরিশ্রম করছি নাকি? তোমার গলা থেকে হাতটা হাত সাফাই করলাম, তারপর কত পরিশ্রম করে তোমার ওই 50,000 গেলাম। আমি তোমারই মতো একটু নাটক করে দেখে নিলাম, এখানেই তার সমাপ্তি। এখন যাবেন না, যাবেন না প্লিজ। ওই হাতটা আপনি বিক্রি করবেন না। আপনি দয়া করে আমি আমি আজ আমি চলে বিয়ে গো বিয়ে, আজ আমার দুর্গার বিয়ে। শত বাধা বিপত্তি পেরিয়ে মেয়েটা আজ একটু সুখের মুখ দেখতে চলেছে। আমার ঠাকুর, তুমি আমার দুর্গাকে সুখী করো, তুমি আমার দুর্গাকে সুখী করো। দুর্গা, ওই কোথায় দুর্গা? অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে আমি দেখছি না। মাত্র কয়েক মিনিট মেয়েটাকে দেখোনি, তাতেই এমন উতলায় উঠেছো। কিন্তু মেয়েটা যখন চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, তুমি তখন কি করবে গো? তার জন্যই সব সংসারে সব অবাদাই। অনেক আগে থেকে তাদের হৃদয়টাকে পাষাণ করে নেয় আরতি। কিন্তু আমি অন্য কথা ভাবছি। কি কথা ভাবছো? একটা অন্য রকম পরিস্থিতিতে দুর্গার বিয়ে হয়েছে। এদিকে দুর্গার মনের অবস্থা ঠিক নেই, যদি কিছু করে বসে। ছি, এসব কি জানা কথা বলছো? দুর্গা বোধনের আগে বিসর্জনের কথা ভাবছো গো? বিসর্জন আর বোধন তো পাশাপাশি থাকে আরতি। এ সংসারে বিসর্জনে ঘন্টা পাঠিয়ে দুর্গা মাতার শ্বশুর বাড়িতে চলে যাবে। এত কষ্ট করে আমার দুর্গা বেশি সুখী হবে আরতি, ভীষণ সুখী হবে। তা আমি কি করে স্থির থাকবো? ওগো তুমি বলো না, ওগো তুমি বলো না। আচ্ছা, আপনার কি বলুন তো, সেই সকাল থেকে সমানে কেটে চলেছেন। এমন করলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। কাঁদতে তো আমরা চাই না গো বাবা, কিন্তু এই পোড়া চোখের জল দিয়ে কিছুতেই বাধা মানছে না, আমার কিছুতেই না। আমি আর বেশিদিন বাঁচতে পারবো না আরতি, আমি আর বেশিদিন বাঁচতে পারবো না। অমন কথা বলবেন না বাবা, অমন কথা বলবেন না। আরে ঠাকুর যে নাই বা রইলো, আমি তো আছি। আমি আপনার মেয়ে হয়ে আপনার ওই খালি বুকটা আমি ভরিয়ে রাখবো বাবা। বৌমা, বাবা, আপনি বাইরের দিকটা গিয়ে দেখুন, খুব শীঘ্র হয়তো বর এসে পড়বে। বৌদি লগ্নের অনেক আগে এসে পড়েছে। ছি ছি, কি কাণ্ড বলো দেখি, বরকে বরণ করা হলো না, অথচ এসব তোমার জন্যে। সেই কখন থেকে বলছি তুমি গিয়ে বাইরেটা সামাল দাও, শুনলে তো আমার কথা। প্লিজ মাসিমা, আপনারা ব্যস্ত হবেন না। বাবা, আপনি বরং বাইরের দিকটা গিয়ে দেখুন। ঠিক বলেছেন বৌমা, আমি বাইরে গিয়ে দেখি অতিথিদের আপ্যায়ন ঠিক মতন হচ্ছে কিনা, ঠিক মতন হচ্ছে কিনা। মা, আপনিও ভেতরে যান, ভেতরে গিয়ে দেখুন ঠাকুরজির সাজগোজটা হলো কিনা। ঠিক আছে বৌমা, আমি এখনই গিয়ে দেখব। হ্যাঁ, আর শুনুন, ঠাকুরজির সাজগোজ হয়ে গেলে এখানে একবার পাঠিয়ে দেবেন। দিগন্তর সঙ্গে নাকি ওর কি সব কথাবার্তা আছে। ঠিক আছে বৌমা, আমি এখনই গিয়ে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আজ আবার আমার সাথে দুর্গার এমন কি কথা থাকতে পারে বৌদি? কেন থাকতে পারে না দিগন্ত, কেন থাকতে পারে না? আমার ঠাকুরজি সেই কবে থেকে তোমার গলায় মালা পরানোর স্বপ্ন দেখে আসছে, কিন্তু আজ শুভ লগ্নে বিয়ের বাসরে হঠাৎ যদি বর বদল হয়ে যায় তখন কি হবে?
মাইকটা কি হলো? তুমি এসেছো ঠাকুরজি, দেখো না ওই দিগন্ত আমাকে। না ঠাকুরজি না, ওই দিগন্ত আমাকে কিছু করেনি, আর তুমিও কিছু দেখোনি ঠাকুরজি। তুমি দয়া করে একটা নির্মম সত্যি কথা বলে যাও বৌদি। কিছুক্ষণ আগে যেটা নিজের চোখে দেখলাম সেটা সবটাই সত্যি নাকি কোনো সাজানো নাটক? সাজানো হলে হয়তো আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না ঠাকুরজি। তাই আমি বলছি, আজ তুমি নিজের চোখে ওই দিগন্ত আমার উপরে যে দুর্ব্যবহারটা দেখলে সেটা সবটাই সত্যি। কিছুক্ষণ আগে আমার ভাই বলে ডেকেছিলেন, সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে মিথ্যে কলঙ্কের কালি মাথাতে আপনার বিবেকে একটু বাঁধলো না বলতে? যে সাধুতার পরিচয় তুমি দিলে, এরপর তোমার সঙ্গে আমার কোনো কথা বলা সাজে না। কতবার এ যে আমার সর্বনাশ করতে চেয়েছে তার কোনো ঠিক নেই। শুধু তুমি শুনলে তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলে আমি সব কথা গোপন রেখেছিলাম। কিন্তু আজ ভাগ্যেশ তুমি নিজের চোখে দেখে ফেললে, তাই তো এই দিগন্তর মুখোশটা খুলে গেল। কিন্তু এই সময় যদি তোমার দাদা এসে দেখতো তাহলে আমার কি সর্বনাশ যে হতো। দেখো না তোমার বোনের ওই হবু বর দিগন্ত আমাকে কি অসম্মান করেছে। আমাকে জোর করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার শিলতাহানি করেছে। যদি তুমি একটা বিয়ে না করো তাহলে আজই আমি গলায় দড়ি দিয়ে আমি কি শুনলাম? আমার এই বোনকে বিয়ে করতে আসা তারই হবু বল কিনা আমার স্ত্রী ছিল তাহলে? তুই বলতে পারিস এখন ওকে নিয়ে আমি কি করবো? আমি জানি না রে দাদা, আমি জানি না, তবে এটুকু কথা আমি বলতে পারি, ওই লম্পটটাকে আমি কোনটা সত্যি কোনটা মিথ্যে তা যাচাই করার প্রয়োজন বোধ করলে না? বিশ্বাস করো দুর্গা, বিশ্বাস করো, লাভলি বৌদি আমায় ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আমার স্ত্রীর নামে আরেকটা মিথ্যে কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। ছেড়ে দে বড়, কেন তোমরা আমাকে বাধা দিলে? ও শুধু দুর্গার সঙ্গে প্রতারণা করেনি, ও যে আমার স্ত্রী ছিল তাহানি করেছে। দিগন্তদার মতো ছেলে এমন কাজ কখনো করতে পারি না। বাবার মধ্যে সব কথা শুনে আমরাও বিশ্বাস করতে পারিনি। আমরাও ছুটে এসেছি দিগন্তের মুখে সব কথা শুনতে। বলো দিগন্তদা, বলো, তুমি আমাদেরকে খুলে বলো কি হয়েছিল। চুপ করে থেকো না বাবা, তুমি বলো। একটা কথাই আমার দুর্গার ভাঙা জীবনটা জোড়া লাগাতে পারে। বলো দিগন্তদা, বলো, তোমার একটা সত্যি এবারে থেমে যাওয়া নহবৎসা রাইটাকে আবার নতুন সুরে বাজিয়ে দিতে পারে। বলো না দিগন্তদা, কি হয়েছিল তুমি সবাইকে একটু খুলে বলো না দিগন্তদা, বলো বলো বলো। আমার বোবা হয়ে গেছে, মনোভিনয় থেমে গেছে সুর,
আমি স্তব্ধ বুধির হৃদয়ে শুধুই বেদনা বেদন, বিবেকের দ্বার রুদ্ধ আমার বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা বলতে পারো হরিনাম ভালোবাসা, হরিনাম ভালোবাসা। দিগন্তদা অন্যায় করেছে। দিগন্তের মতন ছেলে করে মিথ্যের ফাঁদে পা দিয়ে তুই মস্ত বড় ভুল করছিস। আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। ওই লম্পটটাকে ভালোবেসে, তাই তো আমি ওই লম্পটের কাছে আমার বৌদির শরীরটা নিয়ে তোমার যদি এতই লোভ ছিল, তাহলে কেন আমাকে মিথ্যে ভালোবাসা দেওয়ার জন্য, কেন আমার বিশ্বাসটা নিয়ে, আমার বিশ্বাস থেকে এমন ফোন করলে? বলো বলো কেন কেন তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতেই দাও। দিগন্তদা, এই বেঈমান লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। দিগন্তদা, এই দুর্গা, তোমার এত সহজে তোমার মনের জ্বালা জড়িয়ে গেল। দুর্গা, মারো আরো মারো, আমার এই নোংরা কলঙ্কিত শরীরটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও তোমার এই কলঙ্কিত ভালোবাসাকে। চলে যাও তুমি এখান থেকে। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। চলেই যাচ্ছি দুর্গা, কিন্তু যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, তুমি আমায় তোমার মন থেকে মুছে ফেললেও আমি তোমায় আমৃত্যু আমার মনের মণিকুঠায় সযত্নে সাজিয়ে রাখবো। দুর্গা, সযত্নে সাজিয়ে রাখবো। যাওয়ার বেলায় কে বলি কেন যে মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, দেখাই শেষ দেখা নয় তো, তো দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো দেখা। না না, এ অসম্ভব, এ কখনো পারে না। সবাই দিগন্তর নামটা যদি মুছে ফেলে তাও ঠিক আছে, কিন্তু তুই ভুল করেছিস রে দিদি। আমি দিগন্তটাকে ফিরিয়ে আনতে চললাম। তুই বড় ভুল করেছিস রে দিদি। তোর সেই ভুলটাকে শুধরে দিতে আমি চললাম রে দিদি, দিগন্তটাকে ফিরিয়ে আনতে আমি চললাম। তাই তো আমি ওর পায়ে ধরে ক্ষমা। না 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 না, যে আমার ভালোবাসাকে অমর্যাদা করেছে, আমার বিশ্বাসকে ভুল করেছে, তাকে মনের প্রেমে শুধু ঘেন্না করি, ঘেন্না। কি হবে রে মা? কেমন করে তার সাথে আমরা বাবা, তোমার মেয়েকে উদ্ধার করতে কেউ
দাদাটা নিশ্চয়ই আছে। দাদা আপনি হঠাৎ এই সময় তোমরা কি বলো? দুর্গামণির জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তোমরা আমাকে কেউ কিছু জানা। আসলে জানাবেই বা কেন? আমি তোমাদেরকে আকস্মিক এই দুর্ঘটনায় আমাদের মাথার দিক ছিল না, সেই জন্য তো আমি আপনাদের মাথা হয়ে দুর্গাকে উদ্ধার করতে চলে এলাম। আমার জন্য আপনাদের কাউকে কিছু করতে হবে না। তাই বলে কি হয় না? তাই বলে কি হয়? তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর তোর এই দাদাটা তোর পাশে থাকবে না, তাই বললে কি হয়? আপনি কোনো চিন্তা করবেন না কাকা বাবু, নির্দিষ্ট লগ্নেই দুর্গার বিয়ে হবে। কিন্তু কোথায় গো? আমি সঙ্গে করে এনেছি আমারই ছোট ভাই। আপনার ছোটবেলা থেকে কালী ও এখানে এসেছে আর এখন থেকে তো ও এখানেই থাকবে। আর ওর সঙ্গে তো দুর্গে বলেছিলাম, অবশ্য অপাকে তো আপত্তি থাকবে কেন মন্ত্রীমশাই? এ যে আমাদের সৌভাগ্য। আপনি যে অযাচিত ভাবে আমার মেয়েকে উদ্ধার করতে ছুটে এসেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু বর কোথায় দাদা? বর আমার বিয়ে তো লাগেন। একই আমি বল তো বল বর রাতাগাতে আমাকে ডালিম গাতে পিয়ে কি বললেন মন্ত্রীমশাই? না জানিয়ে এমন একটা হাবাগোবা ছেলের সাথে কিনা আপনি না, এ বিয়ে আমি করবো না, কিছুতেই না। আর যে কোনো উপায় নেই রে মা। বাবা, ছেলেটা যখন তোর গলায় বড় মারলো ধর্ম মতেও তোর স্বামী। না বাবা না, এ বিয়ে আমি মানি না, মানতে পারবো না বাবা। আপনি কি করলেন দাদা? আপনার এই হাওয়া গোমা ভাইটাকে আপনি আমার বোনটার গলায় ঝুলিয়ে দিলেন। হাবা গোবা পাগল ছাড়া কোন রাজপুত্র তোমার এই ভাইকে বিয়ে করতে আসবে শুনে? দাদা তাছাড়া তোমার এই বোনের পেছনে একটা ধর্ষে দোস্তার লাগা বিয়েটা দেবার পর ভেঙেছে। তাই আমার এই হাবা গোবা ভাইটাকে বিয়ে করা ভালো না লগ্ন ভ্রষ্টা হয়ে ধীর করে ওরা ভালো? আপনারা কি বলেন? এই বিয়ে আমি কিছুতেই করবো না। তুমি মজা লাগো, এতদিন আমি একা একা ছিলাম, এখন থেকে তুমি আমার একমাত্র সাথী। জানো আমার বাবা তো মরে গেছে বলে তাই তো আমি কাঁদি। আমার দাদা বলেছে যে আমাকে বিয়ে করবে, বাবা নাকি তার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছেন। তোমাকে যদি বিয়ে করে না নিয়ে যেতে পারি তাহলে দাদা আমাকে কুচি কুচি করে কেটে আমার দাদাটা বলো একটা শয়তান। আমার হাতের পায়ে বেঁধে লাগিয়ে অন্ধকার ঘরে বেঁধে লাগে। তোমার তো কথা খেতে দেয়, ভালো খাবার চাইলে আমাকে শুধু কোন কথা কোথায় বলতে হয় ভুলে গেছে। আজ তোকে আমি মেরে আমার চোখের সামনে আপনি কখনো আমার স্বামীর গায়ে হাত তুলতে পারেন না। হে বাবা, আমি আর ভাগ্যের কাছে হেরে যাব না বাবা। আমি আমার জেতার জন্য চেষ্টা করব বাবা। ভাগ্য যখন আমাকে ওনার হাতে তুলে দিয়েছে, তখন ভাগ্যের লিগনকে আমি মেনে নিলাম বাবা। বাবা বাবা, তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো বাবা, তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। আমিও তো তাই চেয়েছিলাম রে মা। মা দুর্গা যখন ভোলা মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছে, তুই আমার স্বামীকে নিয়ে খুব সুখী হবি রে মা, খুব সুখী হবি।
সুন্দর। ওরে কে আছিস? আমাকে বাঁচা। উঠতে। আজকে আমার দুর্গা সুন্দরী জয় হওয়ার সংকল্প নিয়ে তুমি মল্লিক বাড়িতে মারা চাষের দুধ বোতলে জল আর এটাই তোমার মরার কাল। আমি ভালো ভালো খাবার সব হাত দিয়ে দিয়েছি। ওই যে কুকুরগুলো ঠিক একদম মানুষের মতো সব লুটে একটু আগে দেখলাম ওই কুকুরগুলো নোংরা খাবারগুলো ডাস্টবিনে কুকুরগুলোর সাথে টাটানি করছে, আর এখন কেউ সেই নোংরা খাবারগুলোকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তোমরা কি জানো বর্তমান মানুষের চেয়ে কুকুরের ইজ্জত অনেকই বেশি? বলিস কিনে পাগলা, মানুষের চেয়ে কুকুরের ইজ্জত বেশি? হ্যাঁ নিশ্চয়ই। তা না হলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সুপার ফেসিলিটি হাসপাতালে বিনে পয়সায় একটা কুকুরের ডায়ালিসিস করানোর সুযোগ পায় কি করে? এমন অপ্রিয় সত্য কথা একদম বলবি না, তাহলে পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে দেশক জয়ী বলে একবার চেয়ে তো। এখনো যে দেশে ওই হবচন্দ্র রাজা ওই গভচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে। এদেশে এখন না 2 টাকা কেজি চাল পাওয়া যায়, অথচ সবজি বাজার জ্বালানি তোর আগুন তা মানুষকে শুধু চিবিয়ে পেট ভরাবে গো বাবু। ঠিক বলেছিস পাগলা। একটার পর একটা কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ছড়াছড়ি। একদম ঠিক বলেছিস। আমাদের এলাকায় কারখানা বানাতে কারখানা কাজ শুরু হয়ে গেল, ভাবলাম যে আমার এই গরিব খানায় তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনে এঁঠো পাতা দিয়ে কুকুরের সঙ্গে টানাটানি করছিলে, ওই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকতে দেখে আমি তো তাড়াতে এসেছিলাম, কিন্তু ও এমন ভালো ভালো কথা বলতে লাগলো, ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার শব্দ। ওর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। না মানে আপনার ভাইয়ের বউ হাতের ক্যাটারারের কাজ নিয়ে এসেছিল, এই কিন্তু পেমেন্ট বাকি আছে তাই। আরে বাবা আজকের আমি ভীষণ ব্যস্ত থাকবো, তুমি বরং পরে এসো, আমার ম্যানেজারকে বলে যাচ্ছি যথা সময় তোমার পেমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে স্যার, যাও স্যার, এখন আমি আসছি। আপনার নাকি দুটো দেশ কারখানা, আমার কোনো অভাব স্যার, যদি একটা চাকরির ব্যবস্থা বলেছি তো আজ আমার ভাইয়ের পরিচর্যা আমি ভীষণ ব্যস্ত থাকবো, তুমি বরং পরে এসো, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। ঠিক আছে স্যার, আমি এখন আসছি। নমস্কার। কাজ কাজ আর কাজ, সবাই যদি ওই কাজের পেছনে দৌড়ায় কাজগুলো করবে কে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে যাওনি? চেনা চেনা লাগছে কেন? কে কথা বলছো? মনে হচ্ছে না তোমাকে বহুদিন আগে কোথাও না কোথাও একদম কথা বলছো। আরে বাবা তুমি আমাকে দেখলে তাহলে আমি নিশ্চয়ই তোমাকে দেখেছি, কোথায় আমি তোমাকে চিনতে পারছি না কেন? কি করে ওই অহংকার তো তোমাকে অন্ধ করে দিয়েছে, তাই তো তুমি আজ মানুষ চিনতে পারছো না বাবু। মানুষ এই জন্য আমার ডাস্টবিনের কুকুরগুলো ওকে ভয় পালাচ্ছিল দেখে
শোন, যদি পারিস আয়নায় একবার নিজের মুখটা ভালো করে দেখি। তুমি কখনো মনে হয় না নিজের সামনে রাখাতে পাবো? মানে হ্যাঁ, ওই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই অদ্ভুত ভয়ঙ্কর চেহারাটা। অদ্ভুত ভয়ঙ্কর চেহারা মানেটাকে মানুষের মতো হলেও কথাটা সবা বিলকুল আয়নার মতো। তোমাকের মতো জল করছে, ওই কালসাপের মতো চিপটাটা লক 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 করছে। আর এই লাল সর্থ বাবসর ভয়ঙ্কর চেহারাটা আমার জিও ভয়ঙ্কর দারু। তুমি ওকে মারলে? মারলাম মারলাম। যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, নইলে তোকে আমি গুলি করে মারবো। পারবে না গো। একদিন যে একবার সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে তাকে তোমরা কেউ এত সহজে মেরে ফেলতে পারবে না। পাগলা কিন্তু এমন একটা দিন আসবে আসবে? যেদিন ওই নির্মম মৃত্যু তোমার চুলের মুঠি ধরে নিয়ে যেতে চাইবে। ওই পাগলা তুমি সকলের সামনে হাত জোড় করে খালি শুধু প্রাণ ভিক্ষা চাইবে। বলি পাগলা আমাদের ভিক্ষা। এই, কালের চক্র আমাদের ঘুরিতেছে অবিরত। আজকে রয়েছে কালের শীর্ষে ঘাসে প্রদানত প্রদানত। কে ওই পাগলা? তবে কি আমার কোন পাপ কর্মের জীবন্ত সাক্ষ্য? এই মহেশ মল্লিক তার পাপ কর্মের কোন সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি। হ্যাঁ, থেকে গেছে থেকে গেছে থেকে গেছে শুধু দুর্গা। ওই দুর্গাকে নিয়ে আমার পরের প্ল্যান ক্লাসে তো বদলের চল। আর ওটাই হবে দুর্গার মরার কাল। কালুর কোনো কথা শুনবো না, আমি কালুর কোনো কথা শুনবো না। এত বড় ছেলে ওটা কথা মনে রাখতে পারো না? কাল কোন কথাটা মনে লাগবো শুনি? দাদা বলতে এক কথা, তুমি বলতে অন্য কথা। আরে মাধব বাবা তোকে কি শোনাচ্ছে? মাধবটা বলতে বলেছি তো তোমার বলা কথাগুলো ওকে আমি পাখি পড়ার মতো করে শিখেছি। বলেছি রোজ রাতে যেমন তুই চোরা করতে শুতিস আজও তেমন গিয়েছো। না না, আমি তোলা করতে দেবো না, আমার বউ বলেতে বউ এক কথা তুতে। ছি 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 ছি। তুই এত বড় হয়ে গেছিস, তাছাড়া কোথাকার কোন মেয়ে দুদিন হলে বাড়িতে এসেছে আর তুই কিনা তার কাছে ছবি। সবাই তোকে অসভ্য লম্পট পাজি বলবে। তাহলে আমি তোলা করতে দেবো না, তাহলে কলকাতার গেলে আমি কি করবো? ফুলসজ্জার ঘরে তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউটা ঘুমিয়ে পড়লে চুপি চুপি ওর ঘর থেকে বেরিয়ে হ্যাঁ, সোজা চোরা কুটিরে চলে আসবে। ঠিক বলেছি না বলো? ঠিক বলেছি, একদম। তুমি বললে আমি পারি ওখান থেকে বেরিয়ে যাবো, বউ তো জানতেই বলবে না। আমার বউ না আমাকে কত কিছু খাওয়াবে বলেছে। ও মা তাই নাকি? তাহলে আমি বলছি কি, বলো ফেলেতে, বলো বলো মিষ্টি এনেছে, আর বলো এক গেলার দুধ। তোর বোকা, তুই কি বলছিস বাচ্চা ছেলে নাকি যে তোর বউ তোকে দুধ খাওয়াবে আর তুই দুধ খাবি? আরে বাবা, তুই তো এখন বড় হয়ে গেছিস। হ্যাঁ, আর বড় হলে কেউ দুধ খায় না রে ভাই, দুধ খায় না, খায় মদ। এই নে, মদ খা, 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 খা। মদ খায়, আমি তাহলে হয়ে যাই, তাহলে মদটা খেয়ে নেই, কি হলো আমার? আরে আরে খালি খাচ্ছ কেন? ওটা পরে খাবে, মানে বউয়ের সামনে খাবে। কেমন? ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে বউয়ের সামনে আমি এই মদটা খাবো, অনেক ভালো ভালো, কত কিছু করবো। হ্যাঁ, করবি তো, করবি তো, করবি তো। আরে বাবা, তোর বউ যদি তোর কথা না শোনে তাহলে বেশ করে খেলাবি। ঠিক বলেছো দাদা, বউ যদি কথা না শোনে আমি ওকে বেশ
কেন? তোর এই মদের সঙ্গে আমি কড়া ডোজের তার এক চুমুক পেতে গেলে গেলিয়ে পড়বে। তারপর তোর বউটাকে নিয়ে আপনি কি নতুন কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি ভাবছি আজ আমার ভাইয়ের সজ্জা দেখবি, তুই ওকে সব চাইতে একটু কাছে কাছে রাখবি, আর দেখবি যেন ওর কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে, ঘুমের ব্যাঘাত। খেয়াল রাখবো বাবু। মামা বলি বালি মতা কিলতাম নাই আমার লেখতাম দুধটা নিয়ে বসে আছে তো, নাও দুধটা খেয়ে নাও বলছি। আমি এখন ঘুমো তুই, আমি তাহলে ভালো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি বুঝতে পেরেছি তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে। তুমি দু চোখে ঘুম জোড়ায়, লাল পরি নীল পরি কল্পনায়, স্বপ্নের দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা রাত নবীন দু চোখে ঘুম জোড়ায়, লাল পরি নীল নীল পরি কল্পনা। হারামজাদা গোবাটা দেখছি ওই ওষুধ মেশানো মদ খেয়ে বিলকুল গেলিয়ে পড়ে। যাই দুর্গা পুজোটা সেরে আসি। যাবো আরে যাবো তো, তোর সাথে যাই তো। জানি তো আমার ভাইয়ের স্ত্রী হলেও আমি তোমাকে রক্ষিতা করে রাখবো। আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি ছেড়ে দিন। শোনো দুর্গা, আজ আমি তোমাকে নতুন একটা পরিচর্যা দেবো। এসো কাছে। সময় নষ্ট করিস না, দুর্গা। তোকে আমি একেবারে তোরা তো বড় সাহস, তুই আমার গায়ে হাত করে আজ আমি না 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 না, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, নইলে আমার স্বামী মরে যাবে। দয়া করুন, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন।
দুর্গার দিগন্তের সম্পর্কটা একেবারে ভেঙে দিয়েছে। ওদিকে দুর্গাকে একেবারে শিকার সাজিয়ে বাঘের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। তার কিন্তু এখনো বাঘের খাঁচায় ধরা দেয়নি বলছি। তবে তবে শিকার যখন একবার বাঘের খাঁচায় ঢুকে পড়েছে তখন বাচ্চাকে চেটে ফুটে খাবে। তো কেমন না আছো বলছি আমার? ভালো আছি দাদা, কিন্তু আপনি যে এ সময় আসলেন আরে আমি ভাবতে পারি। আরে বাবা, না আসলে যে আমি নিজের কাছে নিজে ছোট হই। সেদিন যে দুর্দান্ত অভিনয় করে তুমি দিগন্তকে কিক আউট করে আমার ভাইকে এন্ট্রি করার সুযোগ করে দিলে, তার জন্য তোমার কাছে এসব আপনি কি বলছেন? আপনি আমাকে যেমনটি শিখিয়ে দিয়েছিলেন না, আর আমি ঠিক তেমনটি করে গেছি। তোমার এই দুর্দান্ত অভিনয় দেখে আমি একেবারে মুগ্ধ। তাই তো আমি ভাবছি আমি যদি কোনোদিন যাত্রা দল করি তাহলে তোমাকেই আমি নায়িকা বানাবো। এখন আবার যাত্রা ফাত্রা কেউ দেখে নাকি? হ্যাঁ, কেন দেখেন? যাত্রা হলো অতি প্রাচীন এবং জনপ্রিয় শিল্প। তাই এই যাত্রাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক গুণী মানুষ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন আমি চালাচ্ছি। তাই তো প্রতি বছর নিয়ম করে দু একটা যাত্রা পারে আমি অভিনয় করে থাকি। যেরকম এবছর আমার যাত্রার নাম ছিল মহিষাসুর মূর্তি। ওই দুর্গার জীবনে দুম করে একটা ঘটনা ঘটে যাওয়ায় ওটা আমার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তবে আবার করব, এবং তোমাকেই আমি নায়িকা সাজাবো। কারণ তোমার এমন সুন্দর টানা তারা চোখ, কালো নাক, সুন্দর ফিগার, না 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 না, তোমাকে ছাড়া দুর্গার কথাটা আমি কাউকে ভাবতেই পারছি না। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? হ্যাঁ বলো দাদা। ওই তোমাকে এত সুন্দর দেখতে, তুমি গহনা পরো না কেন? ও মা, আমার স্বামী তো আপনার লেকচারখানায় সামান্য মাইনে শ্রমিক, তো গয়না পরার টাকা কোথায় পাবো দাদা? তাই বলে একটা আটপৌরে শাড়িতে তোমার এই সৌন্দর্যটা তুমি ঢেকে রাখবে? না 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 না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। দাদা তাই তো তোমার জন্য একটা নেকলেস, আসলে কথা কি জানো, অনেক মানুষ আছে যারা অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছগুলোকে চড়ে বেড়াতে দেখে ভীষণ আনন্দ পায়। ঠিক তেমনি আমার চোখের সামনে ছোট ছোট পোশাক পরে সুন্দরী সুন্দরী মহিলারা ঘুরে 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 বেড়াবে, দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবার থেকে রোজ রোজ আপনি আমাদের বাড়িতে আসবেন, আর আমিও রোজ রোজ নতুন নতুন সাজে আপনার সামনে এসে দাঁড়াবো। আরে ভাই বোনের সম্পর্কে কি এমন টান থাকতে পারে যে রোজ রোজ আমাকে তোমার কাছে টেনে আনবে? হ্যাঁ, যদি আমরা হতাম যে প্রেমিক প্রেমিকা, তাহলে এই রে যে কথাটা মনের গভীরে থাকা উচিত ছিল ধুম করে মুখ ফসকে বেরিয়ে গেল। এই জন্য নিজের মাথায় নিজের চাটি মুক্তি চলছে। তুমি কিছু মনে করো না বলছে আমার। আরে মনে তো অবশ্যই করবো দাদাটি আমার। কথাটি যদি মনে গোপন রাখেন, তার মানে মনের কথাটা ওপেন, মানে সত্যি বলা যায় না। সত্যি বলা যায় না। আরে তাহলে আরে বেশ তো, এবার থেকে আর আপনাকে কষ্ট করতে হবে না। এবার থেকে আপনি যখনই আমার কাছে আসবেন তখনই আপনাকে আমি এমনি করে ভালোবাসা দিয়ে বলবো, মনের দরজা খুলে দিলাম, থেকো না তুমি বাইরে, থেকো না তুমি আর
সঙ্গে নিজের লজ্জাটাকে বিলিয়ে দিতে তোমার উচিত একটুকু বাদ হলো না। বড্ড ছোট মন আপনার। আসলে আসলে ওই লাভলি বোনকে আমি যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমি ওকে আমার বোন করবো ভেবেছিলাম, তাই না আমার? দাদা, আর আমিও তো সেই জন্য অনেক দিন থেকে ভেবে রেখেছি আমার এই দাদাটিকে আমি একটা ফোঁটা দেব। তা কোন হাতে ফোড়া দেবে বৌমা? একটু আগে এই দাদা মার্কা প্রেমিকের গলা জড়ি ধরে বলেছিলে মাইসুই খান আমি শুধু তোমার বাবা, ভাই বোনের সম্পর্কের টানটা কবে থেকে এমন মুখরোচক হয়ে হলো বৌমা? যে কোনো সংসারে রক্তের সম্পর্কের কোনো ভাই বোনকে এমন নিরঞ্জের মতন মেলামেশা করতে দেখেছো বৌমা? অন্তত তোমার নিজের আবার মন হতো পারতে পারতে তাকে ভাই জড়ি ধরতে বোন বলতে। আজ যে তুমি আমাকে অপমান করলে, আমি বাড়ি গিয়ে আপনার মেয়ে দুর্গার কাছ থেকে সমস্ত জবাবটা জেনে নেব। কেন বললি মশাই? আমার দুর্গা তো আপনাদের নির্লজ্জতার কোনো বাধা দিতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে? বাবা, আপনি দেখছি আবার কোনো কিছু না বুঝে সুঝে বাবার তালে তাই ঠকতে চলে এসেছে। আমি বাবার তালে তাল ঠকতে আসিনি বৌমা, আমার নিজের চোখ কান দিয়ে আমি যা দেখেছি, যা বলে শুনেছি সেটাই আমি বলতে এলাম। কি শুনেছেন আপনি? তোমাদের নোংরা স্বাধীনতার অশ্লীল দৃশ্য, অসভ্যতার বেহায়া বেলাল্লাপনার কুরুচিকর ছবি যা দেখি লজ্জায় ঘৃণায় আমি তোমাদের সামনে আসতে পারি। তাই তোমার শ্বশুরকে এখানে আমি পাঠিয়ে দিয়েছিলাম। ও, এইবার বুঝতে পারছি এই বুড়ো আর বুড়িটা তোকে এ বাড়ি থেকে তাড়াতে চায়, তাই তো তোর নামে উচ্চারণ আছে। এদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করে না, সে শুধু আমাকেই বিশ্বাস করে, আমাকে। বৌমা, বিশ্বাস করে একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় আমি ঠিক ততখানি আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তাই বলে আমার জন্মদাতা বাবা আর আমার গর্ভধারিণী মাকে তো আমি কম বিশ্বাস করি না। বাবলি বাহ বাহ, এই যে দেখছি আদর্শবান বাপের আদর্শ ছেলের মতো কথা বলছো, তা পারবে তো তোমার ওই আদর্শটা চিরদিন ধরে রাখতে? আপনি হঠাৎ এই সময় আমাদের বাড়ি হ্যাঁ, এখানে আসলে আমার ভুল হয়ে গেছে দেখছি। আসলে দুর্গার মুখে আমি শুনলাম তোমার বাড়িতে ভীষণ অভাব, তাই তো প্রায় তোমার স্বামী স্ত্রী গহনা গাঠি পোশাক আশাক নিয়ে খিচমিচি লেগেই থাকে। তাই তো আমি ভাবছি তোমাকে আমার ম্যানেজারের পদে বহাল করে, আসলে তুমি তো শুধু আমার ওয়ার্কার নও, তুমি আমার পরম আত্মীয়, তাই তোমার চাকরির মাইনেটা ডবল করে দিয়ে তোমাকে আমার ম্যানেজারের পদে বহাল করবে। আর এই কথাটা বলতে আমার এখানে আসো। আর তোমার বাবার মাঝে কি দেখে কি বুঝলো আমি জানি না ভাই, আমাকে যা নয় তাই বলে অপমান করলো। বাবাজি তোমরা কি বলো তো, যে মানুষটা বাড়িতে বসে একটা সুসংবাদ দিতেছেন আর তাকেই কিনা তোমরা সুসংবাদ নয় রে বরং নিয়তি বোঝায় তোর জীবনে চরম দুঃসংবাদ হয়ে আনতে চলেছে। বাবা এখনো যদি তুই সাবধান না হো তাহলে তোর জীবনটা যে একদম সরকার হয়ে যাবে। বাবা বলো, উনি তোর প্রমোশন বাড়াতে আসেনি, উনি এসেছে তোর জীবনের অশান্তি বাড়াতে। আর এবারে মান সম্মান সব লুটে ফুটে নিতে। এই তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে যদি না পারিস তোর স্ত্রীকে জিজ্ঞেস কর, একটা বাইরের লোক এমন মূল্যবান উপহার দেয় কোন সম্পর্কের অধিকারী? ভাই বোনে যদি ওদের আসল সম্পর্ক হয় তাহলে কেন একে অপরের জড়িয়ে ধরে এমন বেলাল্লাপনা? ওগো ওগো, আমাকে যদি তোমার চরিত্রহীন বলে মনে হয় তাহলে তুমি আমাকে গলা টিপে শেষ করে ফেলো। আমি আর বাঁচতে চাই না গো, আমি আর বাঁচতে চাই না। আসলে ওই প্রমোশনের কথাটা বলতে আসা আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি প্রমোশনটা ফিরে নিচ্ছি, তবে একটা কথা,
তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ের জন্য তুমি 1,00,000 টাকা নিয়েছো। আগামী 7 দিনের মধ্যে সুদ সমেত টোটাল টাকাটা ভিজিয়ে দেবে। 7 দিনের মধ্যে আমি এতগুলো টাকা কোথায় পাবো? বাবা, বাবা তুমি আমার কথা শোনো। তুমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও আর তোমার বাবা মাকেও ক্ষমা চাইতে বলো। অসম্ভব! আমার বাবা আর মা কারোর কাছে কোনোদিন ক্ষমা চাইবে না। করম, কিন্তু তোর যদি চাকরি চলে যায় করো, তোমাদেরকে নিয়ে আমি গাছতলায় থেকে ভিক্ষে করে খাবো বাবা। তোমাদেরকে আমি কখনো কারোর কাছে আমি ক্ষমা চাইতে দেবো না বাবা। করম। বেশ, তাহলে আমি চেয়ে নিচ্ছি। শোনো বড়, আমার বোনের বিয়েটা দুম করে, মানে তোমার বোনের বিয়েটা দুম করে হয়ে যাওয়ায় ওই দেনা পাওনা নিয়ে কোনো কথা হয়, তাই তো নগদ 3,00,000 টাকা, 20 ভরি সোনা, তারপর আসবাবপত্র, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আলমারি, এটা সেটা করে বুঝিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। না হলে আমার ওই পাগল ভাইটা যদি মাথা গরম করে তোমার এই বোনটাকে কুচি 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 করে কেটে পার্সেল করে তোমার বাড়িতে পাঠিয়ে দেয়, তখন তুমি আমাকে কিছু দোষ দিতে পারবে না ভাই। কেমন? আমি চলি। না বলুন না, তুমি আমার আরতির এত বড় ক্ষতি করবে না। আরতি বলো না, এখন আমি কি করবো? কাকে আমি রক্ষা করবো? আমি তো সেই কথাটাই ভাবছি গো। আত্মসম্মানের যে ছেলের ভবিষ্যৎ যে বড়, পারিবারিক মান মর্যাদা যে আমার মেয়ের জীবনের মূল্য যে অনেক অনেক বড় গো, অনেক তাই বৌমার কথা শিরোধার্য করে চলো আমরা মল্লিক মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিই। তাই চলো। মন্দির মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। মন্দির মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। সালা, ওই লোকগুলোর কাছ থেকে না খুব বাঁচা বেঁচে গেছি। ও কি বিপদে পড়েছিলাম রে বাবা। এদিকে আমি যে পেটের মালটাকে সঠিক লোকের কাছে খালাস না করা পর্যন্ত আমার নিশি, তাই তো পুলিশের চোখকে ফাঁকি দিতে এই গর্ভবতী মহিলায় ছদ্মবেশে। এই যে ম্যাডাম, নির্জন জঙ্গল পথে একা বেরিয়ে বিপদে ডেকে আনতে চান, চলে যান এখান থেকে। না না, আমি একা নই, আমার সঙ্গে তুমি যে বিবাহিত তা সত্যি আমি ভুল করেছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে মনে মনে আমি অনেক একটা ঘর বাঁধার স্বপ্ন, যে রাজা গুন্ডাবি ছাড়া কিছুই জানতো না, সে তোমাকে নিয়ে নতুন করে বেঁচে আর কিছু শেষ হয়ে যায়নি রাজা। আজ আমি প্রথম রাজা, অন্যের সন্তানকে গর্ভে ধরে আমার সাথে ঘর বাঁধার কথা ভাবতে তোমার লজ্জা করে না? অন্যের সন্তান। এই দেখো রাজা বাবু, এই আমি অন্যের সন্তানটাকে খালাস করেছিলাম। কি কি হ্যাঁ? তা তো জানি না, দাদা বললো এগুলো একজনের। তুমি জানো এগুলো কি? এগুলো হলো হেরোইন। এগুলো সবাই যদি তোমায় পুলিশ ধরতে পারে সারা জীবন জেলের মধ্যে পড়তে হবে। সেদিন যে আমার পান্নার সাথে আমার সঙ্গে অন্যায় করেছিল, সেই আমার দাদা। এই রাস্তাটাকে পেলে আমি কেটে কুচি করে চিমা বানিয়ে বস্তায় ভর্তি করে দিতাম। না রাজা না, আজ আর তোমার সম্মান হয় না। আজ
তোমার মানায় না, আমাকে সুখী করতে কখনো না। আমিও তোমার